নমস্কার সবাইকে। আহ, আজকে আমরা যেই চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন। জেনেটিক্স ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে এটা, জেনেটিক্স ইউনিটের সবচেয়ে বড় চ্যাপ্টার এটা। ঠিক আছে, তো শুরু করার আগে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিই। তো আমার নাম হচ্ছে রুদ্রাশিস মজুমদার এবং আমি কারেন্টলি একটা সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, এইমস ভুবনেশ্বর। ঠিক আছে, তো আজকে এই যে টপিকটা আমরা এটা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে। তো প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অফ ভেরিয়েশনের ওপর অনেক রকম কোয়েশ্চেন আসে এখন, ঠিক আছে। তো এটাকে একটু ভালো করে পড়া দরকার। জাস্ট জিনিসগুলো বুঝে 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 পড়লে এটা খুব ইজিলি কিন্তু এই চ্যাপ্টারের উপর গ্রিপ আনা যায়, ঠিক আছে। তো চলো আমরা এটা আস্তে আস্তে করে শুরু করি, চলো। আচ্ছা, তাহলে আমরা কি শুরু করছি? আজকে চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন। ওকে, আচ্ছা। তো এখানে বলছে যে হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড why an elephant always gives birth only to a baby elephant and not to some other animal? Why a mango seed forms only a mango and not any other plant? তো তোমরা কি কোনোদিন ভেবেছো যে একটা হাতি যখন রিপ্রোডিউস করে তখন একটা হাতি কেন জন্মায়, অন্য কোনো পশু কেন জন্মায় না? সেম প্লান্টের ক্ষেত্রে বলছে এটা ম্যাঙ্গো সিড থেকে আমরা শুধু ম্যাঙ্গোই কেন পাই, আমরা অন্য কিছু তো পেতে পারি। আচ্ছা, আচ্ছা। এবার এবার যখন যুদ্ধ হয়, ঠিক আছে, হাতির থেকে আমরা একটা হাতি পাচ্ছি। তো আর দ্য অফস্প্রিং আইডেন্টিক্যাল টু দেয়ার প্যারেন্টস, মানে হাতিটা কি পুরোপুরি আইডেন্টিক্যাল, না হাতিটা কোনো ডিফারেন্স দেখায়? তো এইগুলো কি আমরা কোনোদিন ভেবেছি? আচ্ছা, এইরকম অনেক রকম কোয়েশ্চেন আমাদের মাথায় অ্যারাইজ করেছিল একটা পয়েন্ট অফ টাইমে, যেই কারণে আমরা একটা ব্রাঞ্চ অফ বায়োলজি ডেভেলপ করেছি যেটাকে আমরা বলি জেনেটিক্স। তো আমাদের সবার আগে জানা দরকার যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ জেনেটিক্স। জেনেটিক্স ইজ what is genetics? Genetics is the branch of science that deals with inheritance and variation. Inheritance and variation. এবার ইনহেরিটেন্স, ভেরিয়েশন, এইগুলো ব্যাপারে কিন্তু আমরা অনেক কিছু এখানে বলবো, মানে কি জিনিসটা কি, তো এইগুলো ব্যাপারে আমরা বলছি। The subject deals with this subject, the genetics deals with inheritance as well as variation of characters from parent to offspring. তাহলে ভেরিয়েশনটা কার মধ্যে, যে ইনহেরিটেন্সটা কার মধ্যে, ভেরিয়েশনটা কার মধ্যে? Inheritance is the process by which the characters are passed on from parent to progeny and it is the basis of heredity. এই ডিফিনিশনটা খুব ইম্পর্টেন্ট। তো inheritance is a process by which characters are passed from parent to progeny and it is the basis of heredity. তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট ডিফিনিশন আছে যেটার উপর আমাদের ডিসকাস করা দরকার। তো জেনেটিক্সকে ব্রডলি আমরা দুটো অ্যাসপেক্টসে ডিভাইড করলাম। একটা হচ্ছে হেরিডিটি আর একটা হচ্ছে ভেরিয়েশন। তাহলে হোয়াট ইজ হেরিডিটি? হেরিডিটি কি? হেরিডিটি মানে হচ্ছে ট্রান্সফার অফ ক্যারেক্টারস ফ্রম প্যারেন্ট টু progeny. হেরিডিটি মানে সিম্পল কথা, ট্রান্সফার অফ ক্যারেক্টার্স ফ্রম প্যারেন্ট টু progeny। তাহলে হেরিডিটি থ্রু আমরা কি দেখতে চাই? সিমিলারিটিস বিটুইন প্যারেন্ট এন্ড progeny। আচ্ছা, হেরিডিটি ওয়ার্ডটার অনেক লোকাল অ্যাপ্লিকেশন আছে। এই যে ধরো যারা অনেক সময় লোকে বলে না যে এই ছেলেটা লম্বা কারণ বাবা মা প্রচুর লম্বা, এই ছেলেটা খুব ভালো খেলে কারণ বাবাও খুব ভালো খেলতো এক সময়। তো এই যে কথাগুলো আমরা যেগুলো বলি, এই কথাগুলোর পিছনে কিন্তু একটা সাইন্টিফিক বেসিস আছে, এরকম না যে আমরা এটা র্যান্ডমলি বলছি। একটা সাইন্টিফিক বেসিস আছে, তবেই আমরা এগুলোকে বলি। আর সেই সাইন্টিফিক বেসিসটা কি? সেই সাইন্টিফিক বেসিসটা হচ্ছে হেরিডিটি। ঠিক আছে, আচ্ছা, হেরিডিটি তো হয়ে গেল। এবার ভেরিয়েশন। ভেরিয়েশন কি? এক সেকেন্ড। হেরিডিটি তো হয়ে, ভেরিয়েশন হচ্ছে, ভেরিয়েশন বলছে, ভেরিয়েশনটা হচ্ছে আমাদের দ্য ডিফারেন্সেস বিটুইন, ভেরিয়েশনটা হচ্ছে কি? ডিফারেন্সেস বিটুইন প্যারেন্ট এন্ড প্রজেনি। মানে এবার অনেক লোকে বলতে পারে না, অনেক অনেক সময় তোমরা এটাও শুনেছো যে ওর তো মা বাবা অতটা লম্বা না কিন্তু সেটা কিন্তু বেশ লম্বা হয়েছে। এটার মানে এটাই যে একটা জেনেটিক ভেরিয়েশন অ্যাক্ট করছে ওদের মধ্যে। আর ভেরিয়েশনই কিন্তু ওয়ান অফ দ্য মেইন রিজনস ওয়াই আমরা ইভলভ করেছি টু বি সো ডিফারেন্ট। ওয়ান হিউম্যান ডিফার ফ্রম এভরি আদার হিউম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আর এটার একটাই বেসিস, সেটা হচ্ছে ভেরিয়েশন।
ভেরিয়েশন কখন আসে? মিওসিসে। তোমরা এটা খুব ভালো করে পড়েছো, সেল সাইকেল যখন ক্লাস 11-এ পড়েছিলে তখন তোমরা জানো যে সেল ডিভিশন দুটো টাইপের, মাইটোসিস, মিওসিস। এবার মাইটোসিস মানে কি আমাদের পুরো ক্লোন তৈরি হয়, আর মিওসিস মানে কি আমরা জেনেটিক্যালি ডিফারেন্ট প্রজেনি পাই, যেটাকে আমরা বলতে পারি ভেরিয়েশন। সিম্পল। আচ্ছা, তাহলে এখানে তো হলো। তাহলে এবার তোমরা বলবে স্যার আপনি তো সবই বললেন, আপনি এই ওয়ার্ডটা তো বললেনই, তাহলে ইনহেরিটেন্স কি? তাহলে দেখো, হেরিডিটি মানে হচ্ছে ট্রান্সফার অফ ক্যারেক্টারিস্টিক্স, এটাকে বলছি হেরিডিটি। এই ফেনোমেননটাকে বলছি আমরা হেরিডিটি। আর এই যে প্রসেসটা যেটা থ্রু ফেনোমেননটা হচ্ছে ওটা হচ্ছে ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স আমরা কি, ইজ এ প্রসেস অফ ক্যারেক্টার্স from parent to progeny. তো ইনহেরিটেন্সটা কি, ইজ দ্য প্রসেস অফ ট্রান্সমিশন অফ ক্যারেক্টার্স ফ্রম পেরেন্ট টু প্রজেনি। দেখো, এই কয়েকটা ডিফারেন্স জানা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। তো এই ডিফারেন্স গুলো আমি তোমাদের মোটামুটি বলে দিয়েছি, ঠিক আছে? আই গেস এটা সমস্যা হবে না। চলো, ভেরিয়েশন এই যেখানে লেখা আছে দেখো, ইনহেরিটেন্স বলে যে ভেরিয়েশন ইজ দ্য ডিগ্রি বাই উইচ প্রজেনি ডিফার ফ্রম देयर পেরেন্টস। ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন, আমি এখানে কি বলেছি যে ইট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন পেরেন্ট এন্ড প্রজেনি। এখানে কি বলেছে, ডিগ্রি বাই উইচ প্রজেনি ডিফার ফ্রম পেরেন্ট, সিম্পল। তো এটা একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন। তো ভেরিয়েশন ইজ দ্য ডিগ্রি বাই উইচ প্রজেনি ডিফার্স ফ্রম পেরেন্ট। সিম্পল হয়ে গেল। শোনো, এবার নেক্সট লাইনটা দেখো। তো humans knew from as early as 8,000 to 1,000 before Christ that one of the cause of variation was in sexual reproduction. তো আমরা তো একটা জিনিস জানতাম ওই সময়, যে যেই রিপ্রোডাকশনে গ্যামেটস ইনভলভ আছে ওই রিপ্রোডাকশনে কিন্তু ভেরিয়েশন আসবেই। যেই রিপ্রোডাকশন একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল থেকে হচ্ছে সেটা কিন্তু ভেরিয়েশন আসার চান্স অনেক কম। তো আমরা কি করলাম, ওই পয়েন্ট থেকে হিউম্যানসরা ভেরিয়েশনকে এক্সপ্লয়েট করা শুরু করে দিল, যেটা ন্যাচারালি প্রেজেন্ট ছিল ওয়াইল্ড পপুলেশনে, and to selectively breed and select for organisms that possess desirable characteristics. তো এই ভেরিয়েশন ফিচারটাকে আমরা এক্সপ্লয়েট করা শুরু করে দিলাম টু ডেভেলপ ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স। কি সর্ট অফ ক্যারেক্টারিস্টিক্স? যেখানে আমরা সিলেক্টিভলি ব্রিড করি, মানে আমরা কি করতে, ওরা কি করতে এক এক করে, ধরো মানে আমরা মানে এটা অ্যানিমাল ব্রিডিং এ মেনলি কাজ আসতো। মানে ধরো সাপোজ একটা কাউ, তার মধ্যে দুটো স্পিসিস আছে, একটা হচ্ছে যারা খুব ভালো মিল্ক প্রডিউস করতে পারে, আর একটা হচ্ছে যারা লো ফ্যাট মিল্ক প্রডিউস করতে পারে। একটা হচ্ছে খুব হাই কোয়ান্টিটি মিল্ক প্রডিউস করে, একটা খুব লো ফ্যাট মিল্ক প্রডিউস করে বাট কোয়ান্টিটি কম। তো ওরা কি করলো, ওই দুটো স্পিসিসকে ব্রিড করালো এক অপরের মধ্যে, ইভেন দো তারা ডিফারেন্ট, ওরা ব্রিড করলো। তার ফলে যে প্রজেনি হলো ওর মধ্যে থেকে সব না, কিন্তু কিছু প্রজেনি এমন আছে যারা কিন্তু খুব হাই কোয়ান্টিটি লো ফ্যাট মিল্ক দেয়। তো এইভাবে আমরা এটাকে এক্সপ্লয়েট করা শুরু করলাম। আর এটা লোকে কিভাবে ডিসকভার করলো? অবশ্যই তখন তো রিসার্চ করে ডিসকভার করেনি, তখন ওরা হিট এন্ড ট্রায়াল মেথডে ডিসকভার করেছে যে এটাও হয়, আচ্ছা এটাও হয়, আচ্ছা এরকম হবে, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। ফর এক্সাম্পল, through artificial selection and domestication from ancestral variety wild cows, we have the well-known Indian breed Sahiwal cows in Punjab. মানে এই যে সাহিওয়াল কাউস হচ্ছে, সাহিওয়াল কাউসটা কি, এর কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? ইজ এ রেজাল্ট অফ সিলেক্টিভ ব্রিডিং। সাহিওয়াল কাউস অ্যাকচুয়ালি ইজ এ রেজাল্ট অফ সাহিওয়াল কাউস ইন পাঞ্জাব। এর রেজাল্ট ইজ এ রেজাল্ট অফ সিলেক্টিভ ব্রিডিং। Okay. We must, however, recognize that though our ancestors knew about the inheritance of characteristic variation, they had little idea about the scientific basis. এটাই হচ্ছে ব্যাপার। Even though ওরা জানতো যে হ্যাঁ, through sexual reproduction we have the ability to induce variations, still ওরা কিন্তু এটা সাইন্টিফিক বেসিসের ব্যাপারে কিছুই জানতো না বলাটা কিন্তু বেটার, বিকজ ওই টাইম ওদের নলেজটা ভীষণ লিমিটেড ছিল অ্যাসপেক্টে। ওরা জাস্ট জানতো যে ইফ দের ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন দেয়ার হ্যাজ টু বি ভেরিয়েশন, ওকে, বাট ওয়াই হাউ সেটা ওরা জানতো না। ঠিক আছে, চলো, তো এটা তো আমরা মোটামুটি বললাম। আচ্ছা, নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট পার্টে আছে যেখান থেকে অনেক রকম কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স। মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স কিন্তু একটা ইম্পর্টেন্ট সেকশন, এখান থেকে কিন্তু অনেক রকম কোয়েশ্চেন আমরা পেপারে পাই। So it was during the mid 19th century that headway was made in the understanding of inheritance. Okay, তো mid 19th century মানে 1850 এর around আমরা প্রথম এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং পেলাম। গ্রেগর মেন্ডেল conducted hybridization experiments on garden peas for 7 years. ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। তো মেন্ডেল প্রথম কথা হচ্ছে মেন্ডেল কোন প্লান্টে করেছিল? গার্ডেন পিস। কত বছর? 7 ইয়ার্স মানে 1856 থেকে 1863। তো 1856 থেকে 1863 and proposed the law of inheritance in living organisms. আচ্ছা, তো গ্রেগর মেন্ডেল কি করেছিল? উনি একটা এমন ছিলেন, উনি একটা
লোক ছিলেন, যিনি কিন্তু এরকম রকম সিলেক্টিভ ব্রিডিং এক্সপেরিমেন্ট করেছিল ফর আ পিরিয়ড অফ 7 ইয়ার্স। কোনো মজা না, 7 ইয়ার্স উনি এটার উপর রিপোর্ট করেছিলেন, ফ্রম 1856 টু 1863। আর কিসে করেছিলেন? গার্ডেন পি, পাইজাম স্যাটিভাম। গার্ডেন পি মানে এইটুকু আশা করি তোমরা জানো, পাইথন 31 এটা তো আগে তোমরা লিভিং ওয়ার্ল্ডে মোস্ট অফলি এটা আছে, বা অন্য কোন একটা চ্যাপ্টারে এটা আছে। আচ্ছা, during Mendel's investigation into inheritance patterns, it was for the first time that statistical analysis and mathematical logic were applied to problems in biology. আচ্ছা, তো দেখো এবার এখানে অনেক সময় জিজ্ঞেস করা যে মেন্ডেলের এক্সপেরিমেন্ট সাকসেসফুল হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ফার্স্ট টাইম দ্যাট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এন্ড ম্যাথামেটিক্যাল লজিক ওয়ার অ্যাপ্লাইড টু প্রবলেমস ইন বায়োলজি। তো এইরকম একটা বড় পয়েন্ট এটা, যে আমরা ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, ম্যাথামেটিক্যাল লজিক এগুলো আমরা লাগাতে পেরেছি বায়োলজির মধ্যে। এর আগে কোন লোকে ভাবেনি যে আমরা স্ট্যাটিস্টিক লাগাবো বায়োতে। তো এটা হলো ফার্স্ট পয়েন্ট। তো এটা হলো ফার্স্ট পয়েন্ট যে মেন্ডেলস এক্সপেরিমেন্ট কেন সাকসেসফুল। ফার্স্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে হিজ এক্সপেরিমেন্টস হ্যাড আ লার্জ স্যাম্পলিং সাইজ উইচ গিভ গ্রেটার ক্রেডিবিলিটি টু ডেটা দ্যাট হি কালেক্টেড। সেকেন্ড পয়েন্ট হচ্ছে large sampling size which give greater credibility to the data that he collected. So এটা হলো সেকেন্ড। Also, the confirmation of the inferences from experiments of successive generations of his tree plants, what the results pointed to general use of inheritance, other being unsubstantiated ideas. So, আমরা কি বলতে পারি? His confirmation of inferences from experiments of successive generations proved the results pointed to general use of inheritance, other being unsubstantiated ideas. তো তিনটে রিজন why Mendel was successful। তোমাদের অনেক সময় এরকম কোয়েশ্চেন আসতে পারে যে why, এখানে এরকম আসতে পারে যে why was Mendel সাকসেসফুল, মানে মেন্ডেল কিভাবে 7 ইয়ার্স এক্সপেরিমেন্ট করে ইনফার করতে পারে। তাহলে আমাদের এখানে কি বলতে হবে? পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 1 বলছে যে ইট ওয়াজ ফর দি ফার্স্ট টাইম, মানে পয়েন্ট নাম্বার 1 বলছে যে ইট ওয়াজ ফর দি ফার্স্ট টাইম that statistical analysis and mathematical logic were applied to problems in biology. এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লার্জ স্যাম্পলিং সাইজ, যার কারণে লোক ভরসা পেলো যে হ্যাঁ একটা দুটো প্ল্যান্টে তো হয়ে যেতেই পারে, বাট এতগুলো প্ল্যান্টে হচ্ছে তার মানে দেয়ার আর সাম জেনারেল রুলস। থার্ড পয়েন্ট, তারপরে কি যে সাকসেসিভ জেনারেশনস অফ টেস্ট প্ল্যান্টসেও কিন্তু এটা পারফর্ম করেছিল, যার কারণে এটা একটা সর্ট অফ জেনারেলাইজড হয়ে গেছিল, নাকি এরকম যে দুটোর উপর করে নিজে হাইপোথেসাইজ করছে। এটা কিন্তু জেনারেল রুল টাইপ হয়ে গেছিল, যেটা লোকেদের বলতে পারছিল যে হ্যাঁ এটা হবে, আর দিনের শেষে এটাই হচ্ছিল। ঠিক আছে, তো হিজ রেজাল্টস পয়েন্টেড টু জেনারেল রুলস অফ ইনহেরিটেন্স রাদার দ্যান বিং আনসাবস্টেন্সিয়েটেড আইডিয়াস। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্সে কিন্তু আমাদের জানার আগে মানে মেন্ডেলস এর এক্সপেরিমেন্ট, মেন্ডেল কেন সাকসেসফুল হয়েছিল, এরপর আমরা জানতে পারি মেন্ডেল কেন প্রবলেম ফেস করেছিল, অনেক এরকম পয়েন্টস যেগুলো আমার জানা উচিত। আচ্ছা, Mendel investigated the characters in garden pea plant that were manifested at two opposing traits. মানে মেন্ডেল এমন এমন ক্যারেক্টারকে ইনভেস্টিগেট করতো, মানে ক্যারেক্টারকে ইনভেস্টিগেট করতো যেটা দুটো ট্রেট ছিল। মানে ধরো আমরা যদি হাইটকে অ্যাজ আ ক্যারেক্টার কনসিডার করি, তাহলে ওটা দুটো ট্রেট। আমরা জাস্ট ইমাজিন করছি টল আর শর্ট। ঠিক আছে, আমরা যদি এখানে ফ্লাওয়ার, এখানে দেখো এখানেই দেখা আছে ফ্লাওয়ার পজিশনকে যদি আমরা যে ক্যারেক্টার কনসিডার করি, তাহলে এটা দুটো ট্রেট, অ্যাক্সিয়াল, টার্মিনাল। তো এইটা হচ্ছে আমাদের ব্যাপার। তো মেন্ডেল ইনভেস্টিগেটেড ক্যারেক্টারিস্টিক গার্ডেন পি দ্যাট আর ম্যানিফেস্টেড অ্যাজ টু অপোজিং ট্রেটস, টল অর ডোয়ার্ফ প্লান্টস, ইয়েলো গ্রিন সিড, মানে ওটা অপোজিট। দেখো সিড কালার ইজ দ্য ক্যারেক্টার আর ইয়েলো গ্রিন হচ্ছে ট্রেট। দিস অ্যালাউ হিম টু সেট আপ আ বেসিক ফ্রেমওয়ার্ক অফ রুলস গভর্নিং ইনহেরিটেন্স। তো এটার বেসিসে ও কিন্তু একটা বেসিক রুল সেট করতে পারলো, which are explained on by later scientists to account for diverse natural observations and complexity inherent in them. Other important now. Mendel concluded such artificial pollination or cross-pollination experiments using several true breeding pea lines. So, Mendel যে এরকম নানা রকম এক্সপেরিমেন্ট করেছিল, যে আর্টিফিশিয়াল পলিনেশন বা ক্রস, মানে দেখো প্লান্টস এর ক্ষেত্রে ইফ ইউ হ্যাভ টু ডু এক্সপেরিমেন্টস, ইউ ডু আর্টিফিশিয়াল পলিনেশন বা ক্রস পলিনেশন। তো Mendel did several such experiments using true breeding pea lines. মানে এমন, মানে ট্রু ব্রিডিং পি লাইন্স বলতে চেয়েছে যে টল পি প্লান্ট মানে সেটা কিন্তু এক্সট্রিম টল, শর্ট পি প্লান্ট বা ডোয়ার্ফ পি প্লান্ট মানে কিন্তু এক্সট্রিমলি ডোয়ার্ফ, মানে একদম এক্সট্রিম। তো এভরিথিং দ্যাট হি কনসিডার্ড ওয়াজ এক্সট্রিম। সিড কালার ইয়েলো গ্রিন দুটো এক্সট্রিম, এর মাঝামাঝি কোনো কিছুকে কিন্তু স্টার্ট কনসিডারই করেনি। মানে অ্যামেজিং এক্সপেরিমেন্টস ও হয়তো এরকম পেতে পারে, বাট ও যখন এক্সপেরিমেন্ট শুরু করেছিল ও কিন্তু এরকম কোনো স্পিসিসকে নিয়ে শুরু করেনি। সিম্পল। আচ্ছা, এবার true breeding line is a one that having undergone continuous self pollination shows the stable trait inheritance and expression over several generations. True breeding line মানে a true breeding line is one
that having undergone that having undergone continuous self-pollination, tubule line is one that having undergone continuous self-pollination shows a stable trait inheritance and expression for several generations. মানে একটা টল প্লান্টকে আমরা যদি একটা টল প্লান্টকে আমরা যদি সেলফ পলিনেট করি, তো ওটা কি করছে, ইট শোজ আ স্টেবল ট্রেট ইনহেরিটেন্স। তো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, মানে সেলফ পলিনেট ফর সেভারেল জেনারেশনস, মানে একবার দুবার করলে হবে না, ইউ হ্যাভ টু কিপ রিপিটিং ইট অ্যান্ড রিপিটিং। এভাবে করতে করতে গেলেই কিন্তু অবভিয়াসলি উই উইল বি এবল টু গেট দিস। তো ধরো এইভাবে তো আমরা আস্তে আস্তে ব্যাপারটা শুরু হলো, ঠিক আছে, জাস্ট এটা শুরু হলো। নেক্সট আমরা যেটা বলতে চাইছি যে নেক্সট আমরা এটা বলতে সেটা হচ্ছে যে ট্রুবিডিং লাইন তোমরা বুঝে গেছো। মেন্ডেল কি করলো, Mendel selected 14 true breeding pea plant, 14 varieties, মানে কি 14 varieties মানে 14 varieties মানে 7 characters, 2 traits each, 7 characters and 2 traits of each, 14 true breeding pea plant varieties as pairs which were similar except for one character with contrasting traits. সো মেন্ডেল কি করলো, 14টা ট্রু ব্রিডিং পি লাইনকে সিলেক্ট করলো, এক্সেপ্ট ফর ট্রু ব্রিডিং পি ভ্যারাইটি প্লান্ট ভ্যারাইটিকে শুরু করলো পেয়ার হিসাবে, এক্সেপ্ট ফর ওয়ান যেটা কিন্তু কন্ট্রাস্টিং ছিল, মানে এক্সেপ্ট ফর ওয়ান ক্যারেক্টার উইথ কন্ট্রাস্টিং ট্রেটস। ঠিক আছে, এক্সেপ্ট চলো। Some of the contrasting traits selected was smooth or wrinkle seed, yellow green seed, inflated concentric green pods। এখানে আমাদের একটা খুব ভালো টেবিল দেওয়া আছে, সো এই টেবিলটা দেখতে তোমরা বুঝতে পারবে যে আমরা কি ক্যারেক্টার কনসিডার করেছি আর কি ট্রেট ধরেছি। তো এখানে আমাদের ক্যারেক্টার, এখানে আমাদের ট্রেট। তো দেখো ক্যারেক্টার নাম্বার 1 স্টেম হাইটের বেসিসে টল ডোয়ার্ফ, ঠিক আছে। ফ্লাওয়ার কালার ভায়োলেট হোয়াইট হয়েছে। এর মধ্যে দেখো এর মধ্যে ন্যাচারালি একটা ডমিনেন্ট একটা রিসেসিভ, কিন্তু আমাদের কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ এটা এখন না জানলেও হবে। ফ্লাওয়ার পজিশন অ্যাক্সিয়াল টার্মিনাল, পট শেপ ইনফ্লেটেড কনস্ট্রিক্টেড, পট কালার গ্রিন ইয়েলো, সিড আর পট দুটো আলাদা, সিড কালার ইয়েলো গ্রিন, মানে এখানে বুঝতেই পারছো তোমার ব্যাপারটা। সিড শেপ রাউন্ড রিঙ্কেল, তো আগের পেজে খুব সুন্দর ডায়াগ্রামে এই সব দেখা আছে, দেখো সিড এই যে সুন্দর ভাবে দেওয়া আছে যে সিড শেপ দেখতে গেলে রাউন্ড ইজ আ ডমিনেন্ট ট্রেট, রিঙ্কেল ইজ দ্য রিসেসিভ ট্রেট, সিড কালার দেখতে গেলে ইয়েলো ইজ আ ডমিনেন্ট ট্রেট, ফ্লাওয়ার কালার দেখতে গেলে ভায়োলেট ইজ আ ডমিনেন্ট ট্রেট, পট শেপ দেখতে গেলে ইনফ্লেটেড মানে ফুল মানে ইনফ্লেটেড ইজ আ ডমিনেন্ট ট্রেট, পট কালার দেখতে গেলে গ্রিন ইজ দ্য ডমিনেন্ট ট্রেট, আর ফ্লাওয়ার পজিশন দেখতে গেলে এক্স ইজ দ্য ডমিনেন্ট ট্রেট, স্টেম হাই দেখতে গেলে টল ইজ দ্য ডমিনেন্ট ট্রেট। তো এরকম অনেক রকম আছে, ঠিক আছে, ফিচার যেগুলো কি আমাদের একটু একটু করে জানলে আর কি হয়ে যাবে। তো এটা তো আমরা মোটামুটি বললাম, ঠিক আছে, এই জিনিসটা আই গেস তোমরা বুঝতে পেরেছো, এটা খুব একটা ডিফিকাল্ট না, ঠিক আছে, তোমরা এইটুকু তো বুঝতে পেরেছো আই গেস। তো এরপরে আমরা ডিসকাস করতে যাই সেই জিনিসটা, সেটা হচ্ছে কমপ্লিটলি বেসড অন ইনহেরিটেন্স অফ ওয়ান জিন। তো একটা জিন মানে একটা ক্যারেক্টারিস্টিক যখন আমরা ইনহেরিটেন্সের কথা বলছি তখন কি হয়, let us take the example of one such hybridization experiment carried out by Mendel where he crossed tall and dwarf pea plants to study inheritance of one gene. তো মেন্ডেল কি করেছিল, একটা টল প্লান্টকে একটা ডোয়ার্ফ প্লান্টের সাথে আমাদের পলিনেট করেছিল বা হাইব্রিডাইজ করেছিল, আর তার ফাইন্ডিং ছিল ও ফাইন্ডিং এর পর সিড গুলোকে কালেক্ট করলো এন্ড ওগুলোকে গ্রো করলো টু জেনারেট প্লান্টস অফ ফার্স্ট হাইব্রিড জেনারেশন। ফার্স্ট হাইব্রিড জেনারেশনটাকে বললো ফাইলিয়াল 1। This generation is called the filial 1 progeny or F1. Filial 1 progeny or F1. Mendel observed that all F1 progeny plants are tall like one of its parents. None were dwarfs. আচ্ছা, তো মেন্ডেল কি করলো, একটা ট্রু ব্রিডিং টল পি প্লান্টকে একটা ট্রু ব্রিডিং ডোয়ার্ফ পি প্লান্টের সাথে পলিনেট করলো, ক্রস করলো। ক্রস করিয়ে রেজাল্ট যেটা আসলো, সিডস গুলোকে বের করলো, সিডস গুলোকে গ্রো করলো, গ্রো করে দেখে সব প্লান্ট টল। আচ্ছা, হাউ ইজ দিস পসিবল, সব প্লান্ট টল। আচ্ছা ঠিক আছে, টল তো পেলাম, তো সব প্লান্ট টল আমরা পেলাম, এবার কি হচ্ছে আমাদের ডোয়ার্ফ যে ক্যারেক্টারটা, আমাদের পেরেন্টের মধ্যে একটা টল ক্যারেক্টার ছিল, ডোয়ার্ফ ক্যারেক্টার ছিল, তো ডোয়ার্ফ যে ক্যারেক্টারটা ইট সিম লাইক ক্যারেক্টারটা হারিয়ে গেল কোথায় একটা, মানে সাডেনলি না ক্যারেক্টারটা নেই, ঠিক আছে। তো এটা কিন্তু নট অনলি ফর হাইট, এটা যত কিছু ক্যারেক্টার্স এর জন্য ও করেছে, এটা কিন্তু অবজার্ভ করেছে ও যে ফাইলিয়াল 1 প্রজেনি কিন্তু ল্যাক করছে দ্যাট ওয়ান ক্যারেক্টার, ওয়ান ট্রেট, মানে একটা ট্রেট ওর মধ্যে পুরোপুরি আছে, একটা ট্রেট একদম। হি মেড সিমিলার অবজারভেশনস অফ ফর আদার পার্টস অফ
traits we found that the F1 always resembled either one of the parents. অসাধারণ। তো বলছে যে F1 always resembled one of the parents and that the trait of the other parent was not seen in them. তো এখান থেকে ও এই কনক্লুশনে আসলো যে একটা ট্রেট কিন্তু আমাদের লস্ট হয়ে যাচ্ছে, one trait is lost while other is expressed। ঠিক আছে, চলো নেক্সট। মেন্ডেল কি করলো, সেলফ পলিনেট করলো দ্য টল F1 মানে ফার্স্ট জেনারেশন প্রজেনিকে ও কিন্তু সেলফ পলিনেট করলো, আর তারপর পেলো কি টু সারপ্রাইজ ফাউন্ড দ্যাট দি ফাইনাল টু জেনারেশন মানে যেটা F2 জেনারেশন সাম অফ দি অফস্প্রিং ওয়ার ডোয়ার্ফ। সাডেনলি যে ক্যারেক্টারটা নাকি F1 জেনারেশনে সাপ্রেস বা লস হয়ে গেছিল সেটা সাডেনলি কামস ব্যাক ইন F2, that not seen in F1 generation is now expressed. The proportion of plants that were dwarf for 1/4 of the F2 plants and 3/4 of the F2 plants were tall. তো এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা এবার কি দেখছি যে আগে 100% টল ছিল, এখন সেটা হয়ে গেল 75% টল আর 25% dwarf. The tall and dwarf traits are identical to the parental type and did not show any blending, that is all the offspring were either tall or dwarf, not হ্যাঁ এটাই। বাট যে টল আর ডোয়ার্ফ পেয়েছি আমরা সেটা কিন্তু পুরোপুরি তার পেরেন্টকে রিজেম্বল করছে। ঠিক আছে, পুরোপুরি রিজেম্বল করছে, এরকম একদমই না যে যেটা টল আসছে F2 জেনারেশনে ওটা আমাদের পেরেন্ট টলের থেকে ছোট, মানে ইন্টারমিডিয়েট হাইট এরকম কিছু নেই, যে ডোয়ার্ফটা আছে ওটা একটু বড় না, এরকম কিছু নেই। তো এটা আমরা এখানে বলতে চাইছি যে টল মানে কিন্তু টোটালি টল। ঠিক আছে, তো এবার এই ক্রসটাকে আমরা যেরকম ভাবে আমরা এক্সাম খাতায় লেখা ওরকম দেখো। তো পেরেন্টের মধ্যে আমরা কি লিখতে পারি, পেরেন্ট জেনারেশন টি হচ্ছে টল, সেটাকে আমরা ক্রস করাচ্ছি টি সাথে, আমরা বলতে পারি ডোয়ার্ফ। তো এটা হলো টল, এটা হলো ডোয়ার্ফ। তো এটা যদি ক্রস করি তুমি এবার দেখো, তাহলে ও বলছে যে আমাদের ফাইলিয়াল 1 জেনারেশনে কিন্তু সব টল আসছে। আচ্ছা, এবার দেখো সিন্স টল মানে ক্যাপিটাল টি হচ্ছে ডমিনেন্ট আর স্মল টি হচ্ছে রিসেসিভ, তো আমরা তো একটা কথা এখানে বলতে পারি যে টি এটাও টল, টি এটাও টল, রাইট? তো এবার দেখো তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা কি এইটা না এইটা। এবার ইমাজিন করা যাক, দেখো এইখানে আমাদের দুটো পেরেন্ট আছে, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা স্মল টি। তো ক্যাপিটাল টি যদি গ্যামেট ফর্ম করে দেয় তো শুধু একটা টাইপেরই গ্যামেট হবে, স্মল টি গ্যামেট ফর্ম করলে একটা টাইপের গ্যামেট হবে। এবার তুমি যেই গ্যামেটকে মানে এর একটা গ্যামেট ফিউজ করবে এর একটা গ্যামেটের সাথে, তারপরে এদেরও সেম গ্যামেট, তাহলে আমাদের একটাই অপশন আসলো, সেটা হলো টি। এখানে আমাদের কি হলো, ফার্স্ট ফাইলার জেনারেশন হয়ে গেল টি, আর এটা কি হলো টল। এবার যখন আমি টি কে ক্রস করাচ্ছি টি এর সাথে, ক্যাপিটাল টি স্মল টির সাথে, তাহলে কি হচ্ছে আমাদের যে গ্যামেট, ধর তুমি যদি ইমাজিন করো টি, তো টি যদি গ্যামেট দেখি একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এখানে হচ্ছে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এবার কি হতে পারে, এটা এরকম তো হতে পারে যে এই টিতে গিয়ে এই টিটার সাথে বাইন্ড করলো, তাহলে আমাদের টি হয়ে গেল, এই টিতে গিয়ে এই টিটার সাথে বাইন্ড করে গেল টি হয়ে গেল, এই টিতে গিয়ে এই টিটার সাথে বাইন্ড করে গেল টি হয়ে গেল, এই টিতে গিয়ে এই টির সাথে বাইন্ড করলো, এটা হয়ে গেল টি। তো আমরা এখানে কি পেলাম, এবার আমরা পেলাম এরকম একটা এরকম এরকম এরকম। তাহলে আমরা কি পেলাম, তিনটে টল পেলাম, একটা ডোয়ার্ফ পেলাম। তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো যে ফার্স্ট ফাইনাল জেনারেশনে কিন্তু একটা ট্রেটেরই এক্সপ্রেশন হচ্ছে, টল আর ডোয়ার্ফের মধ্যে অনলি টল ইজ দেয়ার, কিন্তু সেকেন্ড ফাইনাল জেনারেশনে সাডেনলি দ্য ডোয়ার্ফ ট্রেট কামস ব্যাক, রাইট? ডোয়ার্ফ ট্রেটটা কিন্তু আবার ফেরত চলে আসলো। তো এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের কিন্তু মোটামুটি দেখে রাখা উচিত, এরকম ভাবে হয়। ঠিক আছে, তো এইভাবে যেরকম ভাবে লিখলাম এরকম ভাবে তোমরা পেপারে লিখলে কিন্তু তোমরা ঠিকঠাক নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, তো আই গেস এটা তোমাদের খুব একটা সমস্যা হবে না, মোটামুটি বুঝতে পেরেছো তোমরা আই গেস। ঠিক আছে, তো চলো আমরা এবার আগে বাড়ি এখান থেকে। ঠিক আছে, চলো। তো এবার এরকমই সেম রেজাল্ট আমরা পেয়েছি সব ট্রেটের সাথে যখন আমরা সেটাকে পড়েছি। যে রেজাল্টটা কি, রেজাল্টটা এটা যে only one of the parental traits were expressed in F1, বুঝলে? মানে দুটো ট্রেটের মধ্যে যে কোনো একটাই কিন্তু এক্সপ্রেস হচ্ছে ফার্স্ট ফাইনাল জেনারেশন, আর F2 স্টেটে বোথ আর এক্সপ্রেস ইন প্রপোর্শন অফ 3:1।
only one of the two parental traits are expressed in F1, while in F2 only both the traits were expressed in proportion of 3:1. Acha. The contrasting traits did not show any blending either F1 or F2. এটা ভীষণ ইম্পর্টেন্ট যে টিটি কিন্তু ইকুয়াল টু টিটি, এটা কোন রেসপেক্টে? ইন টার্মস অফ ফিনোটাইপ। ফিনোটাইপ হিসেবে কিন্তু এগুলো ইকুয়াল, ঠিক আছে, কিন্তু জিনোটাইপ হিসেবে এগুলো আলাদা। ফিনোটাইপ মানে আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আর জিনোটাইপ মানে হচ্ছে আমাদের যেটা বেসিক্যালি জেনেটিক মেকআপ। তো এই হিসাবে কিন্তু আলাদা। তো এখানে কি বলছে যে only one of the two parental traits were expressed in F1, while at the F2 both the traits were expressed in proportion of 3:1. তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আই গেস তোমরা মোটামুটি এটা বুঝতে পেরেছো। অতটাও ডিফিকাল্ট না যতটা আমরা এটাকে ভাবি। এই চ্যাপ্টারটা কিন্তু অতটা ডিফিকাল্ট না, এটা একটা ইজি চ্যাপ্টার, জাস্ট কি এটাকে একটু প্রপারলি রিডিং দিলে তোমাদের জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। চল নেক্সট। Based on the observations, Mendel proposed that something was being stably passed down unchanged from parent to offspring through the gametes over successive generations. He called these things as factors. Now we know them as genes. আচ্ছা, লম্বা সেন্টেন্স। দেখো তাহলে মেন্ডেল এখানে বলতে চাইছে হচ্ছে যে সামথিং কি stably passed down, something was being stably passed down unchanged from parent to offspring. তো সামথিং ওয়াজ বিং স্টেবলি পাস ডাউন, উইদাউট এনি চেঞ্জ ওটা পাস ডাউন হচ্ছে, ঠিক আছে, পেরেন্ট থেকে অফস্প্রিং। কিভাবে পাস করছে? থ্রু দ্য গ্যামেটস ওভার সাকসেসিভ জেনারেশনস। তো এটাকে আমরা কি বলছি? এই সামথিংটাকে আমরা বলছি জিনস। মানে মেন্ডেল এটাকে ফ্যাক্টরস বলেছিল, মেন্ডেল বলেছিল যে সামথিংটা হচ্ছে ফ্যাক্টরস, এটাকে আমরা বলছি জিনস। সামথিং ওয়াজ বিং স্টেবলি পাস ডাউন আনচেঞ্জ from parent to offspring through the gametes over successive generation, and this thing is what we call genes. Okay, acha, ebar gene ta ki? Genes therefore are the units of inheritance. They contain the information that's required to express a particular trait in an organism. তো এই সেন্টেন্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আগে সেন্টেন্সটা মার্ক করি যে something was being stably passed down unchanged from parent to offspring through the gametes over successive generations. It call them as genes. আর তারপর এটা হচ্ছে genes are the units of inheritance. মানে ওদের কাছে এই ইনফরমেশনটা আছে that is required to pass a trait from one individual to another. Genes which code for a pair of এবার একটা ব্যাপার যে genes which code for a pair of contrasting traits are called alleles. Genes which code for a pair of contrasting traits are known as alleles, as they are slightly different forms of the same gene. Genes which code for a pair of contrasting traits are called alleles. মানে এবার শোনো, মানে এই যে আমরা আমাদের একটা টল জিন, একটা ডোয়ার্ফ জিন, এইটাকে আমরা বলছি অ্যালিল, ঠিক আছে। অ্যালিলটা কি? এদের অল্টারনেটিভ, মানে এই যে অ্যালিল ওয়ার্ডটা এখনই বললাম অ্যালিল, তো জিনটা তো আগে শুনেছো। অ্যালিল হচ্ছে কি? অ্যালিল হচ্ছে আচ্ছা জিন অ্যালিল, জিন হচ্ছে কি? জিন হচ্ছে ফাংশনাল সেগমেন্ট অফ জেনেটিক মেটেরিয়াল। জিন কি? জিন হচ্ছে ফাংশনাল সেগমেন্ট অফ জেনেটিক মেটেরিয়াল। অ্যালিলটা কি? অ্যালিল হচ্ছে অল্টারনেটিভ মলিকিউলার ফর্ম অফ জিন, ঠিক আছে। তাই জিনটা কি? তাই পি প্লান্ট, সাপোজ পিতে আমাদের একটা জিন আছে দ্যাট কন্ট্রোলস হাইট, আর অ্যালিলটা কি? অ্যালিল হচ্ছে একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, ঠিক আছে, ঠিক আছে। হিউম্যানে একটা ব্লাড গ্রুপ জিন আছে, আচ্ছা অ্যালিল কি? আই এ, আই বি, আই ও। এবার এই ডিফারেন্ট অ্যালিলস ডিফারেন্ট কম্বিনেশনস এ ডিফারেন্ট সর্ট অফ ট্রেটস এক্সপ্রেস করে, কিন্তু আমাদের জন্য কি ম্যাটার করে? যে একটা জিনের ডিফারেন্ট ফর্মস আছে যেগুলো কিন্তু ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস করছে, ঠিক আছে। নেক্সট,
আচ্ছা, তো জিন্স সুইচ এখানে এনজাইম ডিফিশিয়েন্ট কি, জিন্স সুইচ কোড ফর আ পেয়ার অফ কন্ট্রাস্টিং ট্রেটস আর নোন অ্যাজ অ্যালিলস। জিন্স সুইচ কোড ফর আ পেয়ার অফ কন্ট্রাস্টিং ট্রেটস আর নোন অ্যাজ অ্যালিলস। আচ্ছা শোনো, নেক্সট, দ্য স্লাইটলি ডিফারেন্ট ফর্মস অফ দি সেম জিন। অলরাইট, next, if you use alphabetical symbols for each gene, then the capital letter is used for the trait expressed at F1 and the small alphabet for the other trait. মানে দেখ, trait expressed at L1 মানে এখানে এরা বলছে ডমিনেন্ট, মানে ডমিনেন্ট ট্রেটটাকে আমরা জেনারেলি ক্যাপিটালসে লিখি, ক্যাপিটালস। স্মল অ্যালফাবেট মানে হচ্ছে রিসেসিভ, যেটাকে আমরা লিখি স্মল লেটারসে। In case of character of height, T is used for tall and T for dwarf. মানে দেখো এভাবে তো বলা অবভিয়াসলি ঠিক লাগছে না, তো ক্যাপিটাল T is used for tall trait and small t is used for dwarf। মানে কারণ কি, ক্যাপিটাল হচ্ছে tall। এবার যেমন সিট কালার বলি, সিট কালারে ইয়েলো হচ্ছে ডমিনেন্ট ট্রেট, তো ক্যাপিটাল ওয়াই হচ্ছে আমাদের ইয়েলো ট্রেটের জন্য ক্যাপিটাল ওয়াই, আর স্মল ওয়াই হচ্ছে আমাদের গ্রিন সিটের জন্য। তো ক্যাপিটাল ওয়াই হচ্ছে আমাদের ইয়েলো, স্মল ওয়াই হচ্ছে আমাদের গ্রিন। আচ্ছা, hence the plants in plants the pair of alleles for height would be capital T, capital T, capital T, small t, small t, small t। তিনটে আমাদের অপশন। Mendel also proposed that in a true breeding tall or dwarfy variety the allelic pair of genes for height are identical or homozygous। আচ্ছা, তো মেন্ডেল প্রপোজ ইন আ ট্রু ব্রিডিং টল or dwarfy variety the allelic pair of genes for height are identical। মানে আমরা কি বলি, ট্রু ব্রিডিং ভ্যারাইটিতে আমাদের কোনদিন এটা পাওয়া যাবে না, রং, এটা ট্রু ব্রিডিং ভ্যারাইটি হবে না। তো ট্রু ব্রিডিং ভ্যারাইটি ইদার ক্যাপিটাল টি নাহলে স্মল টি দুটোই আমাদের কাছে অপশন আছে ইন ট্রু ব্রিডিং ভ্যারাইটি। আচ্ছা, capital T and small t are called genotype of the plant while the descriptive terms tall and dwarf are phenotype। So আমরা কি বললাম, এই যে capital T small t এটা হচ্ছে tall, এটা হচ্ছে dwarf। তো এইটা হচ্ছে আমাদের জিনোটাইপ আর এইটা হচ্ছে আমাদের ফিনোটাইপ। তো জিনোটাইপ ফিনোটাইপ ডিফারেন্স আসলে ক্লিয়ার হয়েছে। ফিনোটাইপ মানে হোয়াট ইউ ক্যান সি, ওই গাছটা টল, এটা হচ্ছে ফিনোটাইপ। এবার ওই গাছটা ক্যাপিটাল টি না ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে জিনোটাইপ, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে কেস। এবার দেখো, what then would be the phenotype of a plant that has a genotype TT? Genotype TT মানে ফিনোটাইপ কি হবে, টল, সিম্পল। ঠিক আছে, চলো। As Mendel found out that the phenotype of F1 heterozygote, F1 এ হেটেরোজাইগোট কোনটা ছিল, F1 টা একটাই ছিল জাইগোট, সেম, তো ওটা হেটেরোজাইগোট। তো F1 এ যে আমরা হাইব্রিডটা পেয়েছিলাম, এটা যে ফিনোটাইপটা সেটা এক্স্যাক্টলি ডমিনেন্ট ফিনোটাইপের সমান। ও প্রপোজ করেছিল যেটা ইন আ পেয়ার অফ ডিসিমিলার ফ্যাক্টরস মানে ক্যাপিটাল এস স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, ইন আ পেয়ার অফ ডিসিমিলার ফ্যাক্টরস ওয়ান ডমিনেটস আদার, মানে এখানে ক্যাপিটাল এটা ডমিনেট করছে ওভার দিস, dominates the other and hence is called the dominant factor, মানে ক্যাপিটাল হচ্ছে dominant factor। So one factor dominates over the other in the pair of dissimilar alleles while the other is a recessive। Like in this case capital T for tallness is dominant over small t for dwarfness, that is recessive। You observe identical behavior for all of the characters trait pairs that he studied, মানে এটা not only for height but also for other characters আমরা কিন্তু এই জিনিসটা নোটিস করেছি। ঠিক আছে, চলো, তো এইটা ব্যাপারে আমরা মোটামুটি আই হোপ মোটামুটি এটা যা বলছি ক্লিয়ার আছে। ঠিক আছে, চলো নেক্সট। It is convenient and to use the capital and lower case of an alphabetical symbol to remember the concept of dominance and recessiveness। তো আমরা সেটাই করি অ্যাকচুয়ালি, টু নো দি কনসেপ্ট অফ ডমিনেন্ট মানে কোনটা ডমিনেন্ট ওভার দি আদার, আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি। ঠিক আছে, তো ডমিনেন্ট লেটারটাকে এক্সপ্রেস করার জন্য, রিসেসিভ লেটার জন্য আমরা স্মল লেটার ইউজ করি। Do not use T for tall and D for dwarf because you will be finding difficult to remember whether T or D are alleles of the same gene। হ্যাঁ, তো এটা আমাদের মানা করেছে যে যেহেতু টল টি দিয়ে শুরু হয়, ডোয়ার্ফ ডি দিয়ে শুরু হয়, তো ক্যাপিটাল টি আর স্মল টি এরকম কিন্তু আমরা রাখবো না, আমরা ক্যাপিটাল টি স্মল টি, সিম্পল। Alleles can be similar as in the case of homozygotes। আচ্ছা, অ্যালিল সিমিলার হতে পারে হোমোজাইগোটস এর ক্ষেত্রে, মানে ক্যাপিটাল টি স্মল টি গুলো হচ্ছে হোমোজাইগোটস, সেটা ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি এটা হতে পারে। হাইব্রিড এটা কিন্তু আমাদের হেটেরোজাইগোটস। আচ্ছা, alleles can be dissimilar as in the case of heterozygote। আই গেস মোটামুটি এটা তোমাদের ক্লিয়ার আছে। দেখো এরপরে যে ব্যাপারটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সিন্স
the capital T small t plant is heterozygous for genes controlling one character. It is a monohybrid and the cross between TT. আচ্ছা মানে আমরা এটা বলছি the character is a monohybrid আমরা যেটা বলছি since the capital T small t plant is heterozygous for genes carrying one মানে capital T small t কে আমরা কি heterozygote বলছি হেটারোজাইগোট মানে বিকজ ও টলনেসের ট্রেটটাতে কিন্তু হেটারোজাইগোসিটি দেখাচ্ছে তাহলে আমরা এটাকে কি বলতে পারি তো হেটারোজাইগাস মানে আমরা কি বলতে পারি তো এটা আমাদের হয়ে যাচ্ছে মোনোহাইব্রিড তো এই যে ক্রসটা আমি পড়ালাম আগের পেশার এই যে ক্রসটা এই ক্রসটাকে আমরা কিন্তু বলবো মোনোহাইব্রিড ক্রস ঠিক আছে চলো বুঝতে পেরেছো মোটামুটি এটা আচ্ছা নাও next from the observation that recessive parental trait is expressed without any blending in F2 we can infer that when tall and dwarf plant produce gametes in the process of meiosis the alleles of the parental pair separate or segregate from each other and only one allele is transmitted to gamete আচ্ছা তো এবার একটা কথা বলছি মানে এই যে ফ্যাক্টটা যে F2 তে the dwarf trait comes back ঠিক আছে F2 তে তো ডোয়ার্ফ চলে আসছে মানে রিসেসিভ যেটা সেটা ডোয়ার্ফ হোক সেটা গ্রিন সিড কালার হোক সেটা আমাদের কনস্ট্রিক্টেড পড হোক যেটাই হোক তো আমাদের রিসেসিভ ট্রেটটা চলে আসছে উইদাউট এনি ব্লেন্ডিং আমরা এই কথাটা কিন্তু খুব ইজিলি বলতে পারি যে গ্যামেট যখন প্রডিউস হচ্ছে ডিউরিং মিওসিস একটা অ্যালিল পেয়ার মানে ক্যাপিটাল টি স্মল টি হলে ক্যাপিটাল টি স্মল টি দুটো কিন্তু পুরোপুরি সেগ্রিগেট করে যাচ্ছে independently they segregate independently the segregation of alleles is a random process and so there is a 50% chance of a gamete containing either allele has this segregation is a random process and so there is a 50% chance of a gamete containing either allele to be verified but as so এই যেহেতু এটা মানে এরকম কোনোবারই হচ্ছে না যে ক্যাপিটাল টি বেশি প্রায়োরিটি পাচ্ছে স্মল টির উপর এরকম হচ্ছে না ক্যাপিটাল টি স্মল টি ইকুয়ালি ডিভাইড করছে তো আমরা কি বলতে পারি 50% চান্স অফ ইচ ঠিক আছে প্রত্যেকটা কিন্তু 50% চান্স আছে এখানে যেটা মোটামুটি ঠিক আছে আচ্ছা in this way the gametes of the tall capital T plants have the allele capital T and the gametes of dwarf TT plants have the allele small t during fertilization the two alleles মানে tall এর থেকে আমাদের T gamete আসছে টলের থেকে টি গ্যামেট আসছে ডোয়ার্ফের থেকে স্মল টি গ্যামেট আসছে আর ডিউরিং ফার্টিলাইজেশন ক্যাপিটাল টি ফ্রম ওয়ান প্যারেন্ট টু দ্য পলেন আচ্ছা ক্যাপিটাল টি আমাদের পোলেন থেকে আসছে এখানে আমাদের বেসিক্যালি এগের থেকে আসছে যেটা ইউনাইট করছে ফর্ম করছে ক্যাপিটাল টি স্মল টি ইউনাইটেড টু প্রডিউস জাইগোট যেটা ওয়ান ক্যাপিটাল টি অ্যালিন এন্ড ওয়ান স্মল টি অ্যালিন এন্ড দেয়ারফর দ্য হাইব্রিড ইজ ক্যাপিটাল টি স্মল টি since these hybrids contain alleles which express contrasting traits they are heterozygous মানে এটা তো তাহলে যেহেতু এটা কন্ট্রাস্টিং ট্রেট আছে একটা টলের অ্যালিল আছে একটা ডরফের অ্যালিল আছে বা যেহেতু টলটা ডমিনেন্ট আমরা টল পাচ্ছি কিন্তু এটাকে আমরা বলি হেটেরোজাইগাস আচ্ছা আই গেস মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে ইজি টপ পার্ট বাট ক্লিয়ার হয়েছে The production of gametes by the parents, the formation of the zygotes, the F1 F2 plants can be understood from a diagram called the Punnett square as shown in figure 4.4. আচ্ছা সো এই যে নানা রকম স্কোয়ার আমরা শিখছি এটাকে মানে প্র্যাকটিক্যাল এটার একটা প্রেজেন্টেশন হচ্ছে আমাদের পনেট স্কোয়ার এই যে গ্যামেটের ফিউশনটা যেটা আমি তোমাদের করে দেখালাম ওটা কিন্তু খুব আরেকটা ওয়ে আছে সেটাকে আমরা বলছি পনেট স্কোয়ারটা কি আমি একটা ফাঁকা জায়গা দেখাচ্ছি সাপোজ এখানে দেখাচ্ছি সাপোজ দেখো তোমার একটা প্লান্ট হচ্ছে ক্যাপিটাল টি ধরো হ্যাঁ F2 টি ইনটু টি তো তোমার গ্যামেট এখান থেকে কি আছে একটা ক্যাপিটাল টি আসছে একটা স্মল টি আসছে এখান থেকে একটা ক্যাপিটাল টি আসছে এখানে একটা স্মল টি আসছে তো আমরা এটা স্কোয়ার করব ঠিক আছে স্কোয়ারের মধ্যে আমরা এভাবে খোপ করব উপরে লিখবো ক্যাপিটাল টি স্মল টি এখানে লিখবো ক্যাপিটাল টি এখানে লিখবো স্মল টি আচ্ছা এবার যখন পুনেট স্কোয়ারটাকে ফিউজ করবে আমরা পাবো ক্যাপিটাল টি এখানে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করো ক্যাপিটাল টি স্মল টি এবার নিচের এগুলোর সাথে মাল্টিপ্লাই করো ক্যাপিটাল টি স্মল টি এটার সাথে মাল্টিপ্লাই করো ক্যাপিটাল টি স্মল টি তো এইটা এবার আমরা এখানে যে ক্রসটা করলাম ওটা একটা সিম্পলিস্টিক ভার্সন পেয়ে গেলাম যেটাকে আমরা বলি পুনেট স্কোয়ার ব্রিটিশ বটনিস্ট আরসি পুনেট অ্যাকচুয়ালি এই জিনিসটা এনেছিলেন তো এই কারণে আমরা এটাকে ওনার নামে পুনেট স্কোয়ার বলি ঠিক আছে এটা শুধু এটার জন্য না এটা তুমি যদি নর্মালটার ক্ষেত্রে করো ক্যাপিটাল টি ইনটু স্মল টি তাহলে আমরা একটা কিন্তু এটাকে এক্সপ্রেস করতে পারি
মানে এটা তখন অনেক সিম্পল হয়ে যায়, কারণ আই গেস আমাদের এটা দরকার নেই, তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমরা শুধু এটা পাচ্ছি, যখন এটাকে আবার ক্রস করাচ্ছি তখন আমরা এই রেজাল্টটা, তখন আমরা এই রেজাল্টটা পাচ্ছি, ঠিক আছে। আর এই রেজাল্টটাকে আমরা দেখেন এক্সপ্রেশনতে কি আসছে, একটা ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। তো আমাদের কি আসছে, আমাদের টেকনিক্যালি আসছে 75% টল, 25% ডোয়ার্ফ। তো আই গেস এটা তোমাদের বোঝানো খুব ডিফিকাল্ট না, ইজি জিনিস বোঝানো, ঠিক আছে। তো ইট ইজ ডেভেলপড বাই ব্রিটিশ জেনেটিসিস্ট আরসি রেগিনাল্ড আরসি পুনেট। তো ইট ইজ ডেভেলপড বাই ব্রিটিশ জেনেটিসিস্ট, এটাকে আমরা বলি স্কয়ার। কারণ ডিসকভার কে করেছিল, মানে এটা ডিসকভার বলা ঠিক হবে, ডেভেলপ কে করেছিল ব্রিটিশ জেনেটিসিস্ট আরসি পুনেট, রেগিনাল্ড সি পুনেট। আচ্ছা, it is graphical representation to calculate the probability of all possible genotypes of cross genetic cross. তো পুনেট স্কয়ার ডেফিনিশন আসতে পারে। পুনেট স্কয়ার ডেফিনিশন কি? পুনেট স্কয়ার is the graphical representation to calculate the probability of all possible genotype of offspring in a genetic cross. Graphical representation to calculate the probability of all possible genotypes in a genetic cross. The possible gametes are written on two sides, usually the top and left columns. All possible combinations represented in boxes below in squares, which generates a square. Yeah, আমরা কি বললাম যে the possible gametes are written on two sides. এই যে possible gametes written on two sides. Possible gametes are written on two sides, usually the top row and the left row. তো আমরা এখানে t লিখলাম, এখানে t লিখলাম, এখানে t লিখলাম, এখানে t লিখলাম। All possible combinations are represented in boxes below in the squares to generate a square output from. তো আমরা এখানে যত রকম কম্বিনেশন হচ্ছে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি, স্মল টি, স্মল টি, এইসব রকম কম্বিনেশন লিখলাম। তার রেজাল্ট আমাদের কি আসলো, একটা ক্যাপিটাল টি ক্যাপিটাল, একটা ক্যাপিটাল টি স্মল টি, একটা স্মল টি স্মল টি। তো এটার আমাদের হচ্ছে পুনেট স্কয়ারের অ্যাপ্লিকেশন। আচ্ছা, নেক্সট, the Punnett square shows the parental capital T and dwarf capital T small t, dwarf small t plants. The gametes produced by them and the F1 capital small t. The F1 plants of genotype capital T small t are self-pollinated. মানে F1 টাকে আমরা self pollinate করলাম। The symbol এটা genotype female, এটা হচ্ছে আমাদের ফিমেল, মানে আমি এমনি রেখে দিতে পারবো, এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল। তো এটা অনেক সময় যদি ডিফারেন্ট জিনোটাইপস থাকে তাহলে আমাদের এটা আমরা ইউজ করি, এমনি দরকার পাই না, ডিফারেন্ট জিনোটাইপস থাকে তখন এটা করি। ইয়া, and male F1 generation, the F1 plant of the genotype capital T small t when self pollinated, মানে capital T small t যে আমরা যেটা এখানে করছি capital T small t self pollination produces gametes of the genotype capital T small t in equal proportion. মানে এটা কি করছে, গ্যামেট প্রডিউস করছে ক্যাপিটাল টি স্মল টি ইন ইকুয়াল প্রপোর্শন। When fertilization takes place, the pollen grains are genotype capital T 50% chance to pollinate the eggs of genotype capital T. মানে এই যে ক্যাপিটাল টি যেটা আছে, ক্যাপিটাল টি ওটা ইদার ফিউজ করতে পারে ক্যাপিটাল টি এর সাথে নাহলে স্মল টি এর সাথে, মানে both have 50% chance. Both have 50% chance. Okay. So when fertilization takes place, the pollen grains of genotype capital T have a 50% chance to pollinate the eggs of genotype capital T as well as genotype small t. Acha. Also, the pollen grains of genotype small t have 50% chance of pollinating eggs of genotype capital T as well as genotype small t. তো প্রত্যেকটাই আমাদের এখানে একটা রেশিও, একটা প্রবাবিলিটি থ্রু আমরা এই জিনিসটা ডিসাইড করছি। As a result of random fertilization, the resultant zygotes can be of genotype capital of resultant zygotes of the genotypes। আমাদের কি কি জেনোটাইপ পেলাম, ক্যাপিটাল টি দুটো পেলাম, ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে স্মল টি। তো এইভাবে আমরা জিনিসটা মোটামুটি পেয়েছি। From the Punnett square, it is easily seen that 1/4 of the random fertilizations lead to 1/4, মানে এখানে এটা হচ্ছে আমাদের 1/4 of the random fertilization lead to capital T, 1/2 lead to capital T small t and 1/4 lead to capital small t small t. তো আমরা 1/4 আমরা সেই পিওর ব্রিডিং লাইনটা পেলাম, আর হাইব্রিড পেলাম আমরা 1/2, মানে 2/4. তো though the F1 generation of a genotype capital T small t but the phenotypic character seen is tall at F2, 3/4 of the আচ্ছা, তো F1 generation genotype hybrid, মানে F1 জেনারেশনে তো আমাদের ওটা হেটেরোজাইগোট, বাট স্টিল আমরা টল পাচ্ছি। F2 জেনারেশনে 3/4 কিন্তু টল, বাট জিনোটিপিক্যালি কি সব ইকুয়াল? জিনোটিপিক্যালি তো সব ইকুয়াল। জিনোটিপিক্যালি কি সব ইকুয়াল? না। The phenotypic character is tall at F2 generation, 3/4 of the plants are tall, whereas some of them are capital T while others are capital T small t. মানে টল, মানে আমাদের যেটা F2 তে যে টল আছে, ঠিক আছে, তার মধ্যে আমাদের বেসিক্যালি টলের মধ্যে আমাদের ক্যাপিটাল টি একটা আর ক্যাপিটাল T small t। তো 2/3 of the tall
are basically hybrid, 1/3 are true breeding line. True breeding line. আচ্ছা, যে externally is not possible distinguish between the plants with the genotypes external মানে externally capital T আর capital T small t কিন্তু same, এটা হচ্ছে externally same phenotypically they are same, hence within a genotypic pair capital small t one character is expressed, hence the character মানে এখানে same phenotypic only হতে পারে যদি capital T টা dominant হয়, hence the character capital T or tall is said to dominate, hence the character capital T or tall is said to dominate over the character small t or dwarf. Acha, small t or dwarf. It is thus due to the dominance of one character over the other that all the F1 are tall. Acha, it is due to the dominance of one character over the other that all the F1 are tall, and in F2 3/4 of the plants are tall. তো এটাই ব্যাপার যে আমাদের ক্যাপিটাল টি ডমিনেট করছে বলেই F1 এ আমরা সব পাই আর F2 তে আমরা 3/4 টল পাই। This leads to a phenotypic ratio of 3/4 tall is into 1/4 tall in the ratio of Z ratio 1:1। তাই কি বলতে হয় দেখো, তো আমরা যদি F1 এ ক্রস করাই তাহলে F2 আমরা পেয়ে যাচ্ছি স্মল টি, তাহলে এই তিনটে হয়ে যাচ্ছে টল, এই একটা হচ্ছে ডোয়ার্ফ। তাহলে আমরা এখানে যদি ফিনোটিপিক রেশিও দেখি, ফিনোটিপিক রেশিও মানে হচ্ছে এক্সটার্নাল ক্যারেক্টারের বেসিসের রেশিও, তো তিনটে টল একটা ডোয়ার্ফ 3:1। কিন্তু আমরা যদি জিনোটিপিক রেশিও দেখি, জিনোটিপিক রেশিও হয়ে যাবে 1:2:1, একটা টল দুটো হাইব্রিড একটা ডোয়ার্ফ, এটা হয়ে যাচ্ছে 1:2:1 সিম্পল। আচ্ছা, the 1:2:1 এটা মানে 1:2:1 ratio of T capital T is to small t capital T is to small t is mathematically contains to the form of binomial expression। এটা লাগবে না, এটা ছেড়ে দাও, এটা অতটা ইম্পর্টেন্ট না। নেক্সট পয়েন্ট যেটা আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে যে মেন্ডেল সেলফ পলিনেটেড দ্য F2 plants and found out that it dwarf F2। মেন্ডেল কি করলো, সেলফ পলিনেট করলো F2 কে, ঠিক আছে, টু ফাউন্ড আউট দ্যাট ডোয়ার্ফ F2 plants continued to generate dwarf plants at F3 and F4। মানে মেন্ডেল এবার কি দেখলো যে এই যে ডোয়ার্ফ প্লান্টস গুলো আছে, মানে আমরা F2 কে যখন সেলফ পলিনেট করলো ও দেখলো যে ডোয়ার্ফ প্লান্টস এর সংখ্যা কিন্তু এক এক করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এই কনক্লুড দ্যাট জিনোটাইপ অফ দি ডোয়ার্ফ ওয়াজ হোমোজাইগাস। আচ্ছা, মানে যেহেতু এটা আরো এক্সপ্রেস হচ্ছে তার মানে এটা কিন্তু হেটেরোজাইগাস না। হেটেরোজাইগাস হলে এক্সপ্রেশনের চান্সে কিন্তু উইথ টাইম রিডিউস হয়ে যায়, বিকজ এর এক্সপ্রেশনটা বাড়ছে তার মানে কিন্তু ইট হ্যাজ টু বি হোমোজাইগাস। আর এই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো মেন্ডেল আরো সেলফ পলিনেট করেছে ব্যাপারটাকে, সেলফ পলিনেট করে মেন্ডেল এটাই পেয়েছে যে এই যে ডোয়ার্ফ ট্রেটটা ওটা কিন্তু আরো এক্সপ্রেস হচ্ছে, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার যেটা আমরা এখানে বলতে চাইছিলাম। এবার চল আগে যাই। নেক্সট, from the preceding paragraphs, আগে প্যারাগ্রাফ থেকে it is clear that though the genotypic ratios can be calculated using mathematical probability, by simply looking at phenotype or dominance it's not possible to know the genotypic composition। তো এটা তো obviously easy বোঝা যে by simply looking at the phenotype it is not possible to know the genotype। মানে এটাই আমরা বলতে চাইছি যে জাস্ট ফিনোটাইপের দিকে তাকিয়ে থেকে জিনোটাইপ জানা কিন্তু অতটা পসিবল না, ঠিক আছে। That is, for example, whether a tall plant from F1 or F2 has capital T small t or capital T or capital T small t composition cannot be predicted। So আমরা টল প্লান্ট দেখলাম, এবার ওটা তো ক্যাপিটাল টি হতে পারে বা ক্যাপিটাল টি স্মল টি হতে পারে, তো এইটা জানা কিন্তু আমাদের ক্ষেত্রে পসিবল না, ঠিক আছে। চলো নেক্সট এবার নেক্সট জিনিসটা বলছি। Therefore, to determine the genotype of the tall plant at F2, Mendel crossed the tall plant from F2 with a dwarf plant। তো এখানে একটা স্পেশাল টাইপের ক্রসের ব্যাপারে আমরা শিখতে যাচ্ছি, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি টেস্ট ক্রস। আচ্ছা, ইজি আছে, খুব একটা ডিফিকাল্ট না, ঠিক আছে, এটা শেখা অতটা ডিফিকাল্ট না। তো দেখো, তো আমরা এটাকে করতে যাচ্ছি টেস্ট ক্রস। টেস্ট ক্রস মানে কি, মেন্ডেল ক্রস আ টল প্লান্ট উইথ আ ডোয়ার্ফ প্লান্ট। টেস্ট ক্রস মানে হচ্ছে আমরা কি করছি, F1 টাকে রিসেসিভ ফেনোটাইপের সাথে ক্রস করে দিচ্ছি। একটা জিনিস সবসময় মনে রাখবে, যখনই F1 টা রিসেসিভ ফেনোটাইপের সাথে ক্রস করছে আমরা কিন্তু এখান থেকে এটা বুঝে যাব যে whether it is a tall or it's a dwarf plant। মানে এটা কিন্তু আমাদের বোঝাটা ইজি।
আচ্ছা, তো আমরা টেস্ট ক্রসের ব্যাপারে এখানে বলতে যাচ্ছি। চলো, তো টেস্ট ক্রসে F1 আমাদের দুটো আসতে পারে, একটা ক্যাপিটাল টি, একটা ক্যাপিটাল টি স্মল টি। এবার এটাকে যদি আমরা রিসেসিভের সাথে ক্রস করি, মানে স্মল টির সাথে ক্রস করি, তাহলে কি কি আউটপুট আসতে পারে? একটা হতে পারে, যদি আমরা পিওর টলকে ক্রস করছি, আমরা কি পাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি হাইব্রিড। ঠিক আছে, পিওর টলকে ক্রস করলে আমরা কিন্তু হাইব্রিড পেয়ে যাচ্ছি। এবার সেম জিনিসটাকেই যখন আমরা ধরো হাইব্রিডের সাথে ক্রস করাচ্ছি, তাহলে আমরা আমরা টলই পাচ্ছি। মানে পিওর টলকে যদি ক্রস করাই, পিওর টলকে আমরা যদি ডোয়ার্ফের সাথে ক্রস করাই, আমরা পাচ্ছি এটা। তারপরে এবার যদি আমরা হাইব্রিড টল থাকে, সেটাকে যদি আমরা ডোয়ার্ফের সাথে ক্রস করাই, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো দুটো। তো এটা হচ্ছে ব্যাপার। হুম। তো এবার কি হচ্ছে, যদি আমরা হাইব্রিড কে ক্রস করাই, তাহলে আমরা কিছু টল পাবো আর কিছু ডোয়ার্ফ। তাহলে টেস্ট ক্রস টেস্ট ক্রসের রেজাল্ট যদি অনলি টল হয়, বা টেস্ট ক্রসের রেজাল্ট যদি টল অ্যান্ড ডোয়ার্ফ 1:1 হয়, তাহলে কি আমরা বলতে পারি উই হ্যাড আ পিওর টল পেরেন্ট? আর টেস্ট ক্রসের রেজাল্ট যদি টল আর ডোয়ার্ফ হয়, তাহলে আমরা কি বলতে পারি? উই হ্যাভ আ হাইব্রিড টল পেরেন্ট। তো এইটা হচ্ছে আমাদের টেস্ট ক্রস। ঠিক আছে, টেস্ট ক্রস যেরকম হচ্ছে, সেরকমই আরেকটা ক্রস আছে, যেটাকে আমরা বলতে পারি আউট ক্রস। আউট ক্রস হচ্ছে F1 ইন্টু ডমিনেন্ট পেয়ার।